ওকে, শুরুতেই সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের সাথে জয়েন করছেন। আজকে আপনাদের এলইডিপিতে প্রথম ক্লাস। আমরা মূলত এর আগে ওরিয়েন্টেশন ক্লাসের সময় আপনাদের আমার কোর্স আউটলাইনটা দেখাইছিলাম, তারপর আজকেও একটু দেখাই নিচ্ছি। আমাদের কোর্স আউটলাইনের মধ্যে আমরা ওয়েব ডিজাইনিং পার্টের মধ্যে বেসিক যেটা শিখবো সেটা হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট। কেমন? Yes, sir. তারপর হচ্ছে আপনার অ্যাডভান্স ওয়েব টেকনোলজির মধ্যে শিখবো আমরা বুটস্ট্র্যাপ আর হচ্ছে jQuery, অ্যাজাক্স, রিঅ্যাক্ট, এগুলো শেখানোর সময় পাবো না। ইন্ট্রোডাকশন টু পিএইচপি, আপনার বেসিক পিএইচপিটা শিখবো। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন উইথ পিএইচপি মাইস্কেল, এর মধ্যে আপনার মাইস্কেল ডাটাবেস শিখবো। পিএইচপির সাথে কানেক্ট করে আমরা কিভাবে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি সেটাও শেখাবো আপনাদের। একটা রিয়েল লাইফ প্রজেক্ট হবে, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের। তারপর হচ্ছে আপনাদের আর্নিং পার্ট। আমরা এখানে যদিও আর্নিং পার্টটা সবার শেষে রাখছি, কিন্তু দেখা গেছে যে আপনার 4টা 5টা ক্লাস করার পরেই আমরা আর্নিংয়ে চলে যাব। কোন কোন টপিক দিয়ে কাজ করলে আপনারা সিম্পল ওই শুধুমাত্র ওই টপিকগুলো শিখেই আর্ন করতে পারবেন সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাই দেব। আর কাইন্ডলি আমাদের ক্লাসের যে সিকোয়েন্সটা আছে এটা অবশ্যই সবাই ফলো করবেন, শেষ পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ দেখবেন এখান থেকে সবারই আর্নিং চলে আসবে যদি ক্লাসটাকে ফলো করেন আর ইনস্ট্রাকশনগুলোকে ফলো করেন। জি, শুরুতেই দেখেন আমরা আজকে শুরু করব হচ্ছে কি আপনার HTML দিয়ে। কেমন? HTML সম্বন্ধে জানেন এমন কেউ আছেন যে এর আগে এটা নিয়ে কাজ করছেন বা জানা আছে? থাকতে পারেন, জি অনেকেই ভাই আছেন। জানি। আচ্ছা, HTMLটা কি? HTML এর ফুল মিনিং কি? এটা আপনার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা দেখেন, HTML এর যে কিছু মেজর পয়েন্ট আছে সেই মেজর পয়েন্টগুলো আমি আপনাদের এখানে দিছি। HTML স্ট্যান্ড ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত আমরা করি কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা মূলত করি হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব পেজ, মানে হচ্ছে ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য আমাদের মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো দরকার হয়, যাদেরকে বলা হয় আমাদের ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। আমরা যারা প্রোগ্রামার আছি বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমাদের দুই ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। একটা হচ্ছে আপনার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে গিয়ে আপনার ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ কোনগুলো? ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, অ্যাজাক্স, মানে জাভাস্ক্রিপ্টের যত লাইব্রেরি আছে সেগুলো। তারপর হচ্ছে আপনার HTML CSS, এগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। এটা আমার ফ্রন্ট এন্ডটাকে আপনার হ্যান্ডেল করে। ফ্রন্ট এন্ড বলতে আমরা কি বুঝি? ফ্রন্ট এন্ড বলতে বুঝি আমরা আমাদের এই যে ওয়েব ব্রাউজারের মধ্যে আমরা যেটা দেখতে পাই। কেমন? এই যে এটাও কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন। আমরা আপনাদের ক্লাসটা নিচ্ছি কিসের মাধ্যমে নিচ্ছি? গুগল মিটের মাধ্যমে আমরা ক্লাসটা নিচ্ছি। এখানে যে আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন। এই ইন্টারফেসটা আপনার ডিজাইন করা হয়েছে HTML CSS জাভাস্ক্রিপ্ট। কথা বুঝতে পারছেন কিনা? এই তিনটা হচ্ছে আপনার মূল, মানে হচ্ছে ইউজার ইন্টারফেস কন্ট্রোল করার কোর ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই তিনটা। কথা বুঝতে পারছেন? আর সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা আপনার ব্যাকএন্ডে কাজ করে, ডাটাবেজের সাথে আপনার অ্যাপ্লিকেশনের কমিউনিকেশন ঘটায়। ইউজার যখন আপনার সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, সার্ভার থেকে হচ্ছে ডাটা উঠায় এনে আপনার ইউজারকে এই ব্রাউজারের মধ্যে শো করে দেখায়। এই কাজগুলো করা হচ্ছে আপনার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে আছে C#, আছে জাভা, আছে PHP, আছে পাইথন, তারপর হচ্ছে আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। আমরা এখানে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ শিখবো শুধুমাত্র PHP। কেমন? আমরা আপনাদের এই কোর্স আউটলাইনে PHP দেওয়া আছে, PHPটাকে শিখব। তাহলে আমরা বলতে পারি কি, এক্সকিউজ মি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় ধরনের হতে পারে? দুই ধরনের। একটা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে আপনার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ কোনগুলো বলেন তো? একজন বলেন। HTML CSS। HTML CSS জাভাস্ক্রিপ্ট, যেটা আমার ব্রাউজারটাকে কন্ট্রোল করে, ব্রাউজারে আমাকে ডাটাগুলো যার মাধ্যমে আমি দেখতে পাই সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। আর সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলোর কাজ কি? যেটা আমার ব্যাকএন্ডে কাজ করে, সার্ভার থেকে ডাটা আমি রিকোয়েস্ট পাঠাইলে সে সার্ভার থেকে রিকোয়েস্ট করে ডাটা উঠায় এনে আমাকে দেখায়, সেটা হচ্ছে
সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বা ব্যাকএন্ড বলা হয়। আমরা বলি না যে ব্যাকএন্ডে কোন ল্যাঙ্গুয়েজ চলে। অনেকে জিজ্ঞেস করে যে আপনি অ্যাপ্লিকেশনটা বানাইছেন ব্যাকএন্ডে কি ইউজ করছেন, ফ্রন্ট এন্ডে কি ইউজ করছেন, এগুলো তো আমরা বলি, তাই না? এই ব্যাকএন্ডের জি স্যার। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার PHP, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। Java, হ্যাঁ, Python, আমরা কি শিখবো? আমরা শিখবো এখান থেকে পিএইচপি। PHP. জি। তাহলে আমরা একটু শুরুতেই কিছু জিনিস দেখে নিই। যেমন ধরেন আমাদের তো কোনো কিছু লিখতে হইলে একটা নোটপ্যাড মানে হচ্ছে একটা খাতার দরকার হয়, তাই না? জি আমরা স্যার। যখন এক্সাম দেই, এক্সামও তো আমরা খাতার মধ্যে দেই, খাতা কলমে লিখে দেই। তেমনি আমরা যে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলো লিখবো, লিখার জন্য তো আমাদের একটা কিছু দরকার, নোটপ্যাডের মতো। তো আমরা কি করি, এখানে আপনার বিভিন্ন ধরনের নোটপ্যাড আমরা ইউজ করি। কম্পিউটার উইন্ডোজ যেটা আমরা ইউজ করি, উইন্ডোজের একটা বাই ডিফল্ট নোটপ্যাড আছে, ওটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে গিয়ে এই কোড লেখার জন্য বিভিন্ন ধরনের নোটপ্যাড আপনাদের এখানে আইডি আছে, আমি আইডিগুলোর নাম বলতেছি, একটু দেখেন। এদেরকে এডিটর বলা হয়, টেক্সট এডিটর। এখানে আপনার নোটপ্যাড প্লাস প্লাস আছে, সাবলাইম টেক্সট আছে, ভিম আছে, ব্র্যাকেট আছে, তারপর হচ্ছে ভিএস কোড আছে, পিএইচপি স্টর্ম আছে, আর অনেক ধরনের আপনার আছে, এই কোড এডিটর আছে, যার মাধ্যমে আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবেন। তো আমি এখানে প্রেফার করতেছি, প্রেফার বলতে আমি যেটা ইউজ করব আপনাদের জন্য, আমি ইউজ করব হচ্ছে সাবলাইম টেক্সট 3, এই যেটা। এটাকে আমরা এখান থেকে আপনাদের ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে সাবলাইম টেক্সট লিখে, এই যে সাবলাইম টেক্সট.com লিখলেই দেখবেন আপনার আপডেট ভার্সন যেটা আছে সেটা চলে আসবে এখানে। এই যে সাবলাইম টেক্সট, এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। যে এখানে উইন্ডোজ 64 বিট অথবা পোর্টেবল ভার্সন বা 32 বিট যেটাই চান আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি এটা কারো পছন্দ না হয় আপনারা এটা নিতে পারেন নোটপ্যাড প্লাস প্লাস, এটাও আপডেট ভার্সন যেটা আছে সম্ভবত 9 পয়েন্ট সামথিং বা 7.9 সামথিং, এটা নিয়ে নিতে পারেন। এগুলো সব আপনার ওপেন সোর্স, আপনাদের কারোরই কী করতে হবে না, এগুলোর ক্র্যাক ফাইল অথবা প্রিমিয়াম ভার্সন কোনোটাই ডাউনলোড করে নিতে হবে না, এখান থেকে নিয়ে Sir, how ইজিলি ইউজ about করতে পারবেন। brackets? Sorry for interrupting. জি, Brackets কি স্যার ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি ব্র্যাকেটসও ইউজ করতে পারেন। আচ্ছা স্যার, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করা যাবে না? আমি তো বললাম রে ভাই, আপনার আমি যে কয়টা নাম বলছি আপনারা সবগুলো ইউজ করতে পারেন, যার যেটা ইচ্ছা। তবে আমি ক্লাসে করাবো হচ্ছে সাবলাইম টেক্সট দিয়ে, এটা আপনার ইচ্ছা। আপনি ব্র্যাকেট ইউজ করতে পারেন, সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন, পিএইচপি স্টর্ম ইউজ করতে পারেন, ব্র্যাকেট ইউজ করতে পারেন, ভিএস কোড ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস করতে পারেন, ইন্টেলিজে আইডিয়া করতে পারেন, এনিথিং, এটা আপনার ইচ্ছা। কথা বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আইডিটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি শুধু ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট দিলেই আপনার এটা কী হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। সাবলাইম টেক্সট হোক, যে যেটাই করতেছেন করেন, সমস্যা নেই। করার পর আমি এটা কেটে দিচ্ছি, একেবারে শুরু থেকে জিরো থেকে আসতেছি, কীভাবে আপনারা ওপেন করবেন, কীভাবে কী করবেন সেটা দেখানোর জন্য। আপনারা এই যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? প্রত্যেকেরই, যাদের উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 তাদের এখানে এই যে উইন্ডোজে স্টার বাটনে ক্লিক করলে এখানে একটা সার্চ অপশন আসবে, আর যাদের 10 তাদের এখানে বাই ডিফল্ট এটা থাকবে, অথবা এই যে পাশে আছে কটানোর দরকার নেই, সার্চ বক্সে গিয়ে আপনি আপনার আইডির নামটা লিখেন। যেমন আমি এসইউবি লেখার সাথে সাথে আমার সাবলাইম টেক্সট চলে আসছে, এটাকে ডাবল ক্লিক করবে, নিউ একেবারে ব্ল্যাঙ্ক একটা ফাইল ওপেন হবে ডাবল ক্লিক করার সাথে সাথেই। দেখেন ব্ল্যাঙ্ক একটা ফাইল ওপেন হয়েছে। দেন এটাকে কোড লেখার আগে অবশ্যই আপনাকে ফাইলটাকে সেভ করে নিতে হবে, নির্দিষ্ট একটা নাম দিয়ে আপনাকে কি করতে হবে, ফাইলটাকে সেভ করে নিতে হবে। ফাইলটা আমরা কিভাবে সেভ করব, এখানে যাই, ফাইলে গিয়ে নিউ ফাইল নামক একটা নেই, দেন এখানে আনটিল, দেখেন আনটাইটেলড একটা আসছে। তো এটাকে সেভ করার জন্য আমরা কি করতে পারি, ফাইলে গিয়ে এই যে সেভ এস বাটনে চাপলেই আমার এই অপশনটা আসবে, ফাইল পাথটা দেখাই দিতে হবে কোন ফোল্ডারে আমি কি নামে সেভ করব এটা আসবে। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, কন্ট্রোল এস চেপে এটা নিয়ে আসতে পারেন, কিবোর্ডে কন্ট্রোল এস চাপলেও এটা চলে আসবে। তখন আপনার যে ফোল্ডার থাকবে সেই ফোল্ডারে গিয়ে আপনি ফাইলটাকে সেভ করে দিবেন।
দেখেন আমার এখানে অনেকগুলো ফোল্ডার আছে। আপনাদের জন্য আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। নিউ ফোল্ডার ক্রিয়েট করার জন্য কন্ট্রোল শিফট এন চাপলেই আমাকে কী করবে, নতুন একটা ফোল্ডারে যে এখানে দিয়ে দিবে। আমি আপনাদের ফোল্ডারের একটা নাম দিয়ে দিই HSL, যেহেতু আপনাদের ব্যাচের এখনও নাম দেইনি আমি। HSL আপনার ব্যাচের এই ফোল্ডারের নাম দিলাম ডে। এটার ভিতরেই আমার ফাইলটাকে আমি সেভ করব। HTML ফাইল যেহেতু আমার, আমি এটাকে যে কোনো নামে সেভ করতে পারি। আমি দিলাম ইন্ডেক্স, আর এটার এক্সটেনশন দিতে হবে .html। এটা সব সময় খেয়াল রাখবেন, HTML ফাইল এর এক্সটেনশন অবশ্যই .html দিতে হবে। CSS ফাইলের এক্সটেনশন .css দিতে হবে। জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন .js দিতে হবে। কথা বুঝতে পারছেন কি না? PHP ফাইলের এক্সটেনশন .php দিতে হবে। আমি যেহেতু HTML এর কাজ করতেছি, এই যে ইন্ডেক্স নামটা এটা আমি আমার ইচ্ছা মতো দিছি, যেহেতু HTML সেহেতু আমি .html নামক এক্সটেনশন এখানে দিব। দেন আমি এটাকে সেভ করে দিলাম। দেখেন আমার নামটা চলে আসছে index.html। এখন এক্সকিউজ মি, এই সাবলাইম টেক্সট ইউজ করার একটা কারণ আছে, কারণ এটা আপনার ইন্টেলিজেন্সি দিবে। হিউজ HTML CSS জাভাস্ক্রিপ্টের সবগুলোরই ইন্টেলিজেন্সি দিবে। এর চাইতে বেশি ইন্টেলিজেন্সি পাবেন আপনি VS কোডের মধ্যে। আরও যদি বেশি ইন্টেলিজেন্সি চান আপনি PHP স্টর্মে যেতে পারেন। আমি কখনো ব্র্যাকেট নিজে ইউজ করিনি, তো এটা সম্বন্ধে আমি বলতে পারতেছি না। ব্র্যাকেটও দিতে পারে, যারা ইউজ করেন তারা বলতে পারবেন। এই যে দেখেন এটার ইন্টেলিজেন্সিটা কীরকম দেয়। আমি শুধুমাত্র হচ্ছে কি আপনার ব্র্যাকেটটা দিলাম, লিখলাম, আমাকে সাজেস্ট করতেছে উপর থেকে HTML, তারপর হচ্ছে H দিয়ে যা যা শুরু হতে পারে, হেড H1 থেকে H6 পর্যন্ত। আমি দিব হচ্ছে HTML। এন্টার চাপলাম, আমার টোটাল HTML এর যে ফরম্যাটটা আছে চলে আসছে এক ক্লিকে। আর এক্সকিউজ মি, সেম কাজটাই যদি আমি কোনো নোটপ্যাডে, কম্পিউটারের যে নোটপ্যাড আছে সেটাতে আমি করতে যাই, দেখেন সিম্পল। এটা হচ্ছে কি আপনার কম্পিউটারের নোটপ্যাড। এটা আপনারা পাবেন কোত্থেকে? আপনারা যার ইচ্ছা এটাও ইউজ করতে পারেন। এখান থেকেও আপনি কোড লিখতে পারবেন, HTML কোড। আমি ওই ফোল্ডারটাতে যাই, আপনাদের যে ক্লাসের ফোল্ডার আছে এই হচ্ছে আপনাদের ফোল্ডার। এখানে আমি একটা নিউ ফাইল নিই, দেখেন নিউ, এই যে টেক্সট, কেমন? এটাকে আমি নাম দিয়ে দিই আপনার টেস্ট.html। এক্সটেনশন আপনাকে অবশ্যই কী করতে হবে? HTML দিতে হবে। তো টেক্সট.html দিলাম, দেখেন আমাকে একটা ব্রাউজারের আইকন দেখাচ্ছে। এখন এটাকে আমি যদি আপনার এই যে নোটপ্যাডে ওপেন করতে চাই, দেখেন এটাকে আমি নোটপ্যাড দিয়ে ওপেন করলাম। ওপেন করে এক্সকিউজ মি, সাবলাইম টেক্সটে আমি কি করছিলাম, এখানে এটা লিখে শুধুমাত্র এজ চাপার সাথে সাথে আমাকে অনেকগুলো সাজেশন সে দিছে। এখানে কিন্তু কোনো সাজেশন দেয়নি। এখানে আমার কি করতে হবে? পুরোটাই লিখতে হবে। দেখেন পুরো কোডটাই আমার লিখতে হচ্ছে এখানে। এখান থেকে যে আমি কাজ করতে পারবো না তা না, কিন্তু এখানে আমার ইফোর্ট বেশি দিতে হবে। এই জন্য আমি এই নোটপ্যাডটা, বাই ডিফল্ট নোটপ্যাড যেটা আছে উইন্ডোজে, সেটা ইউজ না করে সাবলাইম টেক্সটটা ইউজ করতেছি। কথা বোঝা গেছে? তারপর আসেন আমরা হচ্ছে এখান থেকে HTML যেহেতু আমরা শুরু করে ফেলছি, এই হচ্ছে আপনার HTML এর বাই ডিফল্ট প্যাটার্ন যেটা, সেটা এখানে লাইন বাই লাইন আমি দেখাই দিচ্ছি আপনাদের। প্রথম যে লাইনটা আছে, প্রথম লাইনের মিনিংটা হচ্ছে ডক টাইপ HTML। এটা HTML বডির কোনো পার্ট না, এটা হচ্ছে HTML পেজের বাইরের একটা পার্ট। এটা দিয়ে আমরা মূলত বুঝাই যে HTML এর কোন ভার্সনটা আমরা ইউজ করতেছি। এই ডক টাইপ দিয়ে আপনার HTML এর ভার্সনটা বোঝাচ্ছে। কথা বুঝতে পারছেন কিনা? আমার মূলত HTMLটা শুরু হচ্ছে। স্যার একটা প্রশ্ন আছে। জি বলেন।
ডক টাইপ HTML ডক টাইপ যে বিষয়টা আছে এখানে, ডক টাইপ ডিফাইন দ্য ডকুমেন্ট টাইপ অফ অর ইনস্ট্রাক্ট দ্য ব্রাউজার অ্যাবাউট দ্য ভার্সন অফ HTML। কথা বুঝতে পারছেন কিনা? দুইটা একই কথা। তারপর হচ্ছে HTML ট্যাগ। HTML ট্যাগটা মূলত আপনার একটা ওয়েব ব্রাউজারের যে ওয়েব পেজটুকু আছে সেই পেজটুকে বোঝায়, যে HTML ওপেনিং আর ক্লোজিং ট্যাগ দিয়ে যেটা হয়। যেমন দেখেন আমি কিন্তু এখানে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ ছাড়া কিছুই করিনি। কেমন? এটাকে যদি আমি সেভ দিয়ে আপনার এটার যে ফোল্ডারটা আছে ওখান থেকে আমি এটাকে রান করাই, এবং এটাকে যদি আমি ডাবল ক্লিক করি সে গুগল ক্রোমে রান করবে। দেখেন এখানে সে তার ফাইল নেমটা ছাড়া আর কিছু কিন্তু নাই। এই টোটাল স্ট্রাকচারটাই যে ওয়েব পেজ, টোটাল ওয়েব পেজটাই কিন্তু আপনার এই টাইটেল সহ টোটালটাই হচ্ছে আপনার HTML ট্যাগের মধ্যে। এই যেমন ওপেনিং ক্লোজিং ট্যাগের বাইরে হচ্ছে শুধুমাত্র ডক টাইপ। এর মধ্যে আমি যদি আপনার একটা অপশন দিই, এখানে আরেকটা এলিমেন্ট নিলাম HED হেড অপশন, এটার ওপেনিং দিলাম, প্লাস হচ্ছে এটার যদি ক্লোজিং ট্যাগও দেই, এদেরকে এই যে ওপেনিং ক্লোজিং যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে কি আপনার ট্যাগ, HTML ট্যাগ বলা হয় এদেরকে। যেটা ব্যাকস্ল্যাশ দিয়ে লেখা হয় সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, যেটা ব্যাকস্ল্যাশ ছাড়া লেখা হয় সেটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগের মাঝখানে আমি এখানে একটা ট্যাগ দিচ্ছি টাইটেল ট্যাগ। দেখেন আমার এখানে কিন্তু সব কিছু লিখতে হচ্ছে। LEDP ওয়েব, এইটুকু আমি দিলাম টাইটেলের মধ্যে। কেমন? এটাকে যদি আমি এই যে সেভ দিচ্ছি এখানে, দেখেন এখানে রিলোড দিলে আমার টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে ওই যে উপরে টাইটেল। কথা বুঝতে পারছেন কিনা? এখন এই যে হেড অপশনটা এটা হচ্ছে গিয়ে একটা এলিমেন্ট, HTML এলিমেন্ট। টাইটেল যেটা এটা হচ্ছে একটা HTML এলিমেন্ট, কিন্তু এই যে হেডের যে ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে আপনার HTML ট্যাগ। এই যে টাইটেলের ওপেনিং, টাইটেলের ক্লোজিং এদেরকে বলা হয় HTML ট্যাগ। এই যে HTML ওপেনিং, HTML ক্লোজিং এগুলোকে বলা হয় ট্যাগ। কথা বুঝতে পারছেন কিনা? HTML এ হিউজ ট্যাগ আছে, বিভিন্ন ধরনের ট্যাগ আছে। কথা বুঝতে পারছেন? এখন কোনো ট্যাগের যদি আপনার ওপেনিং ট্যাগ থাকে প্লাস ক্লোজিং ট্যাগ থাকে, মাঝখানে যদি কোনো কন্টেন্ট থাকে, যেমন এই ট্যাগটা একটু খেয়াল করেন আপনারা, এই যে টাইটেল যে ট্যাগটা আমি নিছি, এই টাইটেল ট্যাগের মধ্যে আপনার ওপেনিং ট্যাগ আছে টাইটেলের ক্লোজিং ট্যাগ আছে, মাঝখানে একটা কন্টেন্ট আছে টাইটেলের LEDP ওয়েব। এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্ট সহ টোটাল ওপেনিং ক্লোজিং যে ট্যাগটা আছে তাদেরকে বলা হয় HTML এলিমেন্ট। তাদেরকে কি বলা হয়? HTML এলিমেন্ট। যেমন ধরেন সেম কাজটাই যদি আমি এখানে করি, আমি টাইটেল দিলাম মাই ফার্স্ট ওয়েবসাইট, এ হচ্ছে টাইটেল। কেমন? আমি আর কিছুই দিলাম না। এটাকে যদি আমি ব্রাউজারে রান করি, সরাসরি রান করতে পারবো। এই যে দেখেন টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে মাই ফার্স্ট ওয়েবসাইট, কিন্তু বডিতে আপনার যে ওয়েব পেজ আছে পেজের মধ্যে কিন্তু কিছু নাই। এখন আসি পরের বিষয়টাতে। এই হেড অপশনের মধ্যে আপনার কি কি বিষয় থাকবে? হেড অপশনের মধ্যে আপনার টাইটেল থাকবে, তারপর হচ্ছে আমরা যদি কোনো এক্সটার্নাল CSS ইউজ করি সেই CSS এর লিঙ্ক থাকবে, অথবা আমি যদি এখানে আপনার ইন্টারনাল কোনো CSS ইউজ করি, যে HTML বডির ভিতরে কোনো ডিজাইন আছে HTML, সেটাকে আমি আপনার CSS দিব, সেই ক্ষেত্রে আমরা এখানে CSSটা লিখি হেড অপশনের ভিতরে। অথবা অন্য কোনো যে কোনো কিছুর আপনার আউট যে অ্যাসেটগুলো আছে, আমাদের যে সোর্সগুলো আছে সেই সোর্সের লিঙ্কগুলো আমরা এই হেড অপশনের মধ্যে দিই। এটা কিন্তু আপনার HTML এর যে ওয়েব পেজ মানে বডি যেটা, সেই বডির কোনো অংশ না। এই যে দেখেন আমার এখানে যে বডিটা আছে, এই সাদা যে জায়গাটুকু দেখা যাচ্ছে, সাদা যে ওয়েব পেজটা, এটা হচ্ছে শুধুমাত্র এই যে বডির জায়গাটুকু, এই বডি এর ভিতরে। দেখেন আমি যদি এই বডির ভিতরে কিছু একটা লিখি, সিম্পল একটা মেসেজ দিলাম, এটা কিন্তু এমনিতেই আসবে, হ্যালো এভরিওয়ান, মেসেজটা দিলাম না, আমি যদি এটা দেই এটা বডিতে আসবে।
সিম্পল একটা মেসেজ, এই দেখেন বডিতে চলে আসছে, এটা কর্নারে ছোট করে। এই বডির পার্টটাই হচ্ছে আপনার এই যে ব্ল্যাঙ্ক যে সাদা দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে কি আপনার HTML বডির পার্ট। আচ্ছা, HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট মূলত তিনটার কাজ কি সেটা একটু আগে বুঝে নেই আমরা। তিনটার কাজ হচ্ছে, যেমন আপনারা যদি বিল্ডিংয়ের সাথে তুলনা করেন, বা আমি একটা মানুষের বডির সাথে যদি আমরা তুলনা করি, আমাদের ভিতরে একটা অ্যানাটমি আছে, কঙ্কাল আছে না? সব মানুষের ভিতরেই তো একটা কঙ্কাল আছে না, হাড়গোড় দিয়ে বানানো। জি স্যার। এই এক্সকিউজ মি, HTML এর স্ট্রাকচারটা হচ্ছে আপনার এই অ্যানাটমির স্ট্রাকচারটা। HTML দিয়ে আমি যা বানাচ্ছি, HTML দিয়ে যদি আমি একটা ওয়েবসাইটের কোনো কন্টেন্ট তৈরি করি, সেটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশন বা একেবারে নিচের পাইলিং থেকে শুরু করে ছাদের ঢালাই পর্যন্ত যে পিলাগুলো থাকে বা স্ট্রাকচারটা দাঁড় করানো হয়, কঙ্কালটা দাঁড় করানো হয়, সেটা হচ্ছে আপনার HTML দিয়ে দাঁড় করানো হয়। কথা বুঝতে পারছেন? তারপর হচ্ছে মানুষের যে শরীরে রক্ত মাংস, তারপর হচ্ছে গিয়ে সৌন্দর্য অসৌন্দর্য, মানুষের উপরে শরীরের যে ডেকোরেশনগুলো আছে, বা বিল্ডিংয়ের উপরে বিল্ডিংয়ের বাইরের যে আস্তরণ, ভিতরের আস্তরণ, তারপর হচ্ছে গিয়ে আপনার ইন্টেরিয়র যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো মূলত আমরা করি হচ্ছে CSS দিয়ে। কথা বুঝতে পারছেন? এর উপরে এক্সট্রা অনেক কিছু দেই, যেমন নর্মাল বিল্ডিংগুলোতে, আমরা যারা নর্মাল বিল্ডিংগুলোতে থাকি, নর্মাল বিল্ডিংয়ে কিন্তু আপনার এই বাড়ির মালিক যেই কালার করে দেয়, ভাড়াটিয়া কিন্তু সেই কালারেই উঠে যায়। কথা বুঝতে পারছেন কিনা? মানে হচ্ছে CSS এর কালার যেটা দিয়ে দিল, বিল্ডিং তৈরি করার পরে HTML দিয়ে বিল্ডিং তৈরি করলো, CSS দিয়ে এটাকে আস্তরণ করলো, আস্তরণ করে কালার দিয়ে জানলা টালনা দিয়ে থাইটে লাগায় আপনাকে দিয়ে দিল, আপনি উঠে গেলেন বিল্ডিংয়ের মধ্যে। কিন্তু আপনি যদি একটা অ্যাপার্টমেন্ট কিনেন, ওখানে একটা ফ্লোর কিনে নিজের মতো করে আপনাকে বিল্ডিংয়ের অবকাঠামো দাঁড় করায় দেয়, আপনাকে বিল্ডিংয়ের যে স্ট্রাকচারটা আছে সেটা দাঁড় করায় দেয়, সেটার মধ্যে কি ওরা ডেভেলপার যেইভাবে দিবে সেভাবে নেবেন আপনি? আপনি বিল্ডিংয়ের স্পেস বা ফ্লোর কিনছেন, আপনি গিয়ে চিন্তা করবেন যে আমার ইন্টেরিয়র ডিজাইনটা আমি অন্য একজন ডিজাইনারকে দিয়ে করাই। তখন আপনি কি করেন? এই কর্নারে একটা ওয়ালমেট লাগান, তারপর হচ্ছে গিয়ে আপনার সোফাটা কোথায় রাখবেন, তারপর হচ্ছে বেডটা কোথায় রাখবেন, ড্রেসিং টেবিলটা কোন রুমে রাখবেন, ডাইনিং টেবিলটা কোথায় রাখবেন, কিচেনের পাশেই রাখবেন না দূরেই রাখবেন, নাকি আপনার সোফার পাশাপাশি রাখবেন, তারপর হচ্ছে এই রুমের ডিজাইনটা কোথায় রাখবেন, এই যে এই ছবিটা ন্যাচারাল একটা দৃশ্য, এটা এই ওয়ালে দক্ষিণ পাশের ওয়ালে না পূর্ব পাশের ওয়ালে রাখবেন। এগুলো যখন আপনারা করেন নিজের ইচ্ছা মতো, আরও একটু গর্জিয়াস হয়ে যায় না বিষয়টা? যারা আমরা ভাড়া থাকি, তাদের বিল্ডিংয়ের ইন্টেরিয়র ডিজাইন আমাদের কিন্তু নিজের সুযোগ সুবিধা মতো হয় না। আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি আপনাদের। এই যে আপনারা নিজেদেরটা নিজেদের মতো করে নেন, সুন্দর করে নেন, একটু গর্জিয়াস হয়, এইসব কাজগুলো আমরা মূলত ওয়েব পেজের মধ্যে বা ওয়েবসাইটের ডিজাইনগুলো আমরা এই গর্জিয়াস কাজগুলো করি জাভাস্ক্রিপ্ট দিয়ে। HTML প্লাস জাভাস্ক্রিপ্ট, সাথে আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করি। বুটস্ট্র্যাপটা অ্যাড করলে আরও বেশি সুন্দর হয়, আরও বেশি লুক্রেটিভ হয়, আরও বেশি লাইট হয়। কথা বুঝতে পারছেন কিনা? আর বিল্ডিংয়ের অবকাঠামো দাঁড় করানো, দেয়াল উঠানো, পাইলিং দেওয়া, তারপর হচ্ছে গ্রিল বসানো, এগুলো হচ্ছে আপনার HTML এর কাজ। আমি কি আসলে এক্সাম্পলটা কি ইরিভিলেন্ট দিয়ে ফেললাম? বুঝতে পারছেন আপনারা হ্যাঁ সবাই? স্যার। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই ওয়েব পেজের মধ্যে একটা মেসেজ দিতে চাই বা একটা হেডলাইন দিতে চাই, এটাকে বলা হয় হেডিং। HTML হেডিং, হেডিংটা দিতে হয় আপনার H ট্যাগ দিয়ে। H এর বিভিন্ন ধরনের ট্যাগ আছে, আপনার 1 থেকে 6 পর্যন্ত, একটু আগে আপনারা দেখছেন। H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ। H1 এর যে ট্যাগটা সেটা একটু বড়, মানে হেডলাইনটা একটু বড় হয়। যে আমি যদি আপনাদেরকে পত্রিকা, দৈনিক পত্রিকা যদি উদাহরণ দেই, দৈনিক পত্রিকার আপনার একেবারে প্রথম পাতায় যে হেডলাইনটা থাকে, সেই হেডলাইনটা একটু বড় থাকে না? অনেক বড় করে লেখা থাকে না? গরম খবর, আজকে অমুকের তমুক হয়ে গেছে, এই টাইপের, তাই না? আমরা যদি আপনাদের একটা নিউজ পোর্টাল তৈরি করি বা কিছু একটা দেই এখানে, তখন আমরা কিন্তু এই হেডিংগুলো বা হেডলাইনগুলো ওয়েব পেজের মধ্যে ইউজ করি। কেমন? এই হেডলাইনের সবচাইতে বড় হেডিংটা হচ্ছে H1 ট্যাগ দিয়ে দেওয়া হয়। সবচাইতে বড় হেডলাইনটা কি করা হয়? H1 ট্যাগ দিয়ে দেওয়া হয়। আমাদের আরও কিছু হেড আছে, যেমন H2, এটা H1 এর চাইতে একটু ছোট। তারপর আছে H3, এটা H2 এর চাইতে ছোট। তারপর আছে H4,
এটা হচ্ছে আপনার H3 থেকে ছোট, H5, এটা হচ্ছে গিয়ে আপনার H4 এর চাইতে ছোট, সর্বশেষ হচ্ছে H6। কেমন? H6টা হচ্ছে আপনার সবচাইতে ছোট, এর চাইতে ছোট আর হয় না। এখন আমি যদি একটা হেডলাইন এখানে লিখি, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড, কেমন? সেম হেডলাইনটাই আমি সবগুলোর ভিতরে দিব, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি প্রত্যেকটা। পার্থক্যটা আপনারা নিজেরাই নিজের চোখে দেখবেন যে সেম হেডলাইনই আমি দিচ্ছি, একই রকম দেখা যাচ্ছে, কিন্তু ওয়েব ব্রাউজারের মধ্যে আবার অন্যরকম দেখা যাবে। দেখেন আমি যদি এটাকে রান করাই, একটু খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইনগুলো কিভাবে আসছে। স্যার একটার পর একটা ছোট বড় হয়ে হ্যাঁ, আসছে আর কি। একেবারে প্রথমটা হচ্ছে H1, তারপরটা হচ্ছে H2। H1টা কিন্তু H1টা H2 এর চাইতে একটু বড়, H2টা আবার 3 থেকে বড়, 3 হচ্ছে 4 থেকে বড়, 4 হচ্ছে 5 থেকে বড়, 5 হচ্ছে আবার 6 থেকে বড়, মানে 6 এরটা সবচাইতে ছোট হেডলাইন। বুঝতে পারছেন কিনা? যেমন প্রথম পেজের যে হেডলাইন আর শেষের পেজের যে হেডলাইন, সেগুলো কিন্তু মিলবে না, একটু ছোট বড় থাকবে। আবার ভিতরের পাতার যে খবরগুলো আপনার ছোট্ট একটা খবর দিয়ে দিচ্ছে, ছোট একটা হেডলাইন দিয়ে, সেই হেডলাইনটা কিন্তু আবার ওই প্রথম পেজের H1 ট্যাগের হেডলাইনের মতো এত বড় হবে না। কথা কি বুঝতে পারছেন কিনা আপনারা? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। জি। তাহলে H1 ট্যাগ আমাদের মানে টোটাল হেডিং ট্যাগ কয়টা? 6টা। 6টা, H1 থেকে H6 পর্যন্ত। তারপর আসি আমরা, দেখেন হেড গেল, টাইটেল গেল, তারপর হচ্ছে বডির কাজ তো আমরা অলরেডি করে ফেললাম, H1 ট্যাগ দেখাইলাম, আরও কিছু ট্যাগ আমি দেখাবো। এরপরে আমি দেখাচ্ছি প্যারাগ্রাফ। যেমন ধরেন আমি একটা ইংলিশ যে কোনো একটা পত্রিকা, দৈনিক পত্রিকায় যাই, ডেইলি স্টারে যাই, এক্সকিউজ মি, কপি করে এখানে দেখেন প্যারাগ্রাফ লিখতে হয় মূলত আপনার, আমি এই জিনিসগুলোকে মুছে দিচ্ছি। পি ট্যাগের মধ্যে, পি ট্যাগ হচ্ছে কি আপনার প্যারাগ্রাফ ট্যাগ, এর ভিতরে আমি যা দিব, যাই লিখি না কেন, এগুলো হচ্ছে আপনার সব প্যারাগ্রাফ। যদিও এখানে ফরম্যাট আকারে লিখে দিছি, কিন্তু এটার কোনো ফরম্যাট নাই। ব্রাউজারে আমি যখন ওপেন করব তখন দেখবেন যে কোনো ধরনের কোনো স্পেস নাই, কিছুই নেই। আচ্ছা, আমি যদি এটাকে ওপেন করি ব্রাউজারে, সেভ করলাম, ফাইলটাকে ওপেন করি, দেখেন সিম্পলি আমার এটা চলে আসছে এভাবে, কোনো ফরম্যাট আকারে কিন্তু আসেনি। কেমন? এই যে প্যারাগ্রাফটা এভাবে চলে আসছে, এই হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগ। এই পি ট্যাগের মধ্যে আমরা প্যারাগ্রাফ লিখি, কেমন? এইচ ট্যাগের মধ্যে আমরা হেডিং লিখি, আরও অনেক ধরনের ট্যাগ আছে। এক্সকিউজ মি, দেখেন আমি বললাম যে HTML ট্যাগের মধ্যে যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ প্লাস মাঝখানে কন্টেন্ট আছে, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এর মাঝামাঝিতে আপনার কোনো না কোনো কন্টেন্ট আছে, তাদেরকে বলা হয় এলিমেন্ট। এখন এর মধ্যে এমনও কিছু এলিমেন্ট আছে যার মধ্যে আবার কি থাকে, এর ভিতরে আরও কিছু এলিমেন্ট থাকে, যেমন হচ্ছে হেড। এই হেড অপশনের ভিতরে এর ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এর মাঝখানে কি আছে, টাইটেল, আরেকটা আলাদা এলিমেন্ট, যে টাইটেলের ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, আবার কি আছে এখানে আপনার কন্টেন্টও আছে। তাহলে এই টাইটেলটাকে বলা হবে আপনার নেস্টেড এলিমেন্ট। যে সকল এলিমেন্ট একটা এলিমেন্টের ভিতরে আরও একাধিক এলিমেন্ট থাকে তাদেরকে বলা হয় নেস্টেড এলিমেন্ট। যেমন আপনি যদি এই যে বডি ট্যাগটাকে চিন্তা করেন, বডির ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এর ভিতরে হচ্ছে গিয়ে আপনার H1 ওপেনিং ক্লোজিং, মাঝখানে আপনার কন্টেন্ট আছে। এই যে পি ট্যাগের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট আছে। তো একটা এই বডি এলিমেন্টের ভিতরে আরও দুইটা আলাদা আলাদা এলিমেন্ট, একটা হচ্ছে H এলিমেন্ট, একটা হচ্ছে পি এলিমেন্ট, যাদেরকে বলা হয় H1 ট্যাগ দিয়ে, আবার একটা হচ্ছে পি ট্যাগ দিয়ে। এই এলিমেন্টগুলোকে বলা হয় আপনার নেস্টেড এলিমেন্ট। কথা কি বুঝতে পারছেন কিনা?
একটা এলিমেন্টের ভিতরে যদি আপনার কন্টেন্ট বহনকারী আরেকটা এলিমেন্ট থাকে তাহলে তাকে বলা হয় নেস্টেড এলিমেন্ট। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ওকে, প্রশ্ন থাকলে অবশ্যই করে ফেলবেন সাথে সাথে, নির্দ্বিধায়। এখানে আমরা সবাই শিখতেছি। তারপর হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। HTML এর অ্যাট্রিবিউট কি? যেমন ধরেন আপনার বিভিন্ন ধরনের ট্যাগ থাকে আমাদের ইসের মধ্যে। আমি এই প্যারাগ্রাফটার মধ্যে রোড ট্রান্সপোর্ট অথরিটির একটা BRTA, এই যে BRTA, এখানে একটা ট্যাগ দিচ্ছি, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। কেমন? এই ট্যাগের ভিতরে আমি এই BRTA কথাটা কেটে এটার ভিতরে ঢুকে দিলাম। একটু খেয়াল করিয়েন সবাই। আমি এখন কি করব, গুগল থেকে BRTA এর যে ওয়েবসাইটটা আছে এই যে BRTA এর যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের যে ইউআরএলটাকে আমি কপি করে নিব। এই যে brta.gov.bd, এটাকে আমি কপি করে নিয়ে এই যে খেয়াল করেন এখানে আমি যে অ্যাঙ্কর ট্যাগটা লিখছি এর সাথে সাথেই কিন্তু ভিতরে আপনার রেফারেন্স নামক একটা কিওয়ার্ড চলে আসছে। কেমন? এর ভিতরে আমি কি করলাম, এই লিঙ্কটাকে দিয়ে দিলাম। খেয়াল করেন কোনো এলিমেন্টের, আমি যে কথাগুলো বলতেছি একটু খেয়াল করেন, কোনো এলিমেন্টের ওপেনিং ট্যাগের ভিতরে যদি একাধিক সোর্স থাকে, যেমন হচ্ছে কি আপনার এই ওয়েবসাইটের লিঙ্ক ইউআরএল থাকে, তারপর হচ্ছে ইমেজের সোর্স থাকে। কেমন? ওপেনিং ট্যাগের ভিতরে, ক্লোজিং ট্যাগের ভিতরে না, কিন্তু ওপেনিং ট্যাগের ভিতরে। এই যে এর ওপেনিং, এর ক্লোজিং, কিন্তু এটা ওপেনিং ট্যাগের ভিতরে যদি আপনার ইমেজ সোর্স থাকে, ইউআরএল লিঙ্ক থাকে বা অন্যান্য কোনো লিঙ্ক যদি আমার এখানে থাকে তাহলে তাকে অ্যাট্রিবিউট বলা হয়। যেমন এই যে রেফারেন্স, HREF, রেফারেন্স, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তারপর অনেক সময় আমরা যখন ইমেজ ক্রিয়েট করি বা ইমেজ দেখাইতে চাই ওয়েব পেজের মধ্যে, তখন আপনার ইমেজের পাথ দেখাইতে হয়, ইমেজের সোর্স পাথ দেখাই দিতে হয়, ওটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট। যেমন ইমেজ ট্যাগের ভিতরে আমরা সোর্স পাথ দেখাই হচ্ছে কি আপনার SRC দিয়ে। যেমন দেখেন IMG, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। এই যে দেখেন এখানে SRC দিয়ে ইমেজের একটা সোর্স পাথ দিতে হয় এখানে। এই SRCটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই যে রেফারেন্সটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। কথা বুঝতে পারছেন? কোনো এলিমেন্টের ওপেনিং ট্যাগের ভিতরে যদি আদার্স কোনো রিসোর্স এখানে দিয়ে দিতে হয় তাদেরকে অ্যাট্রিবিউট বলা হয়। ক্লিয়ার? এখানে আমি এই BRTAটাকে একটা লিঙ্ক হিসেবে দিয়ে দিছি। এই অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে এর মধ্যে যেটা থাকবে সেটা লিঙ্ক হিসেবে কাজ করবে। আমি যদি এটাকে সেভ করে রান করাই, দেখেন ওপেন ইন ব্রাউজারে দিলাম। এখন এই যে দেখেন এই BRTAটা একটা লিঙ্ক, প্রত্যেকটা লেখার উপরে আমি এই যে টেক্সটগুলোর উপরে আমার কার্সারটা ঘোরাচ্ছি, দেখেন এভাবেই দেখাচ্ছে। কিন্তু যখনই এটার উপরে যাবে তখনই একটা হাতের মতো চিহ্ন আসতেছে এখানে ক্লিক করার জন্য। তার মানে আমি এখানে যখনই ক্লিক করব দেখেন BRTA এর ওয়েবসাইটটা চলে আসছে। কথা বুঝতে পারছেন কিনা? এই জি স্যার। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে প্রথম যে পার্টটা আছে এটাকেই বলা হয় অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট আমরা কাকে বলে বুঝতে পারছি তো নাকি? জি স্যার। কোনো এলিমেন্টের ওপেনিং ট্যাগের Yes, ভিতরে sir. যদি অন্য কোনো রিসোর্স দেয়া থাকে বা অন্য কোনো রিসোর্স দিতে হয় বা ফাইল পাথ দিতে হয়, সোর্স পাথ দিতে হয়, তাহলে তাদেরকে অ্যাট্রিবিউট বলা হয়। ক্লিয়ার ব্যাপারটা? Yes, sir. কিউ ট্যাগ। কেমন? আমি এইটুকু আমি কোটেশনের মধ্যে রাখতে চাচ্ছি। দেখছেন এই যে আমার কিউ ট্যাগের মধ্যে আসলো এটা। আমি যদি রান করি ব্রাউজারে, তাহলে দেখেন এই যে এখানে ডাবল কোটেশনের মধ্যে এই লেখাটুকু চলে আসছে। আমি জুম করে দিলাম, এই যে দেখেন দ্য রোড ট্রান্সপোর্ট ব্রিজ মিনিস্ট্রি অ্যারেঞ্জড, এই যে ডাবল কোটেশন, এই যে এখানে ডাবল কোটেশন। বুঝতে পারছেন? ডাবল কোটেশন দিতে হয় কোন ট্যাগ দিয়ে? কিউ ট্যাগ দিয়ে। ট্যাগ দিয়ে। কেমন? এখন আরেকটা বিষয় আছে আপনার আমরা অনেক সময় বিশেষ ধরনের অনেক
উদ্ধৃতি প্রকাশ করি না, অনেক ধরনের অনেক উদ্ধৃতি প্রকাশ করি, ঠিক আছে? এই উদ্ধৃতিগুলো প্রকাশ করার জন্য আমরা কি করি, ব্লক কোড দিই। ব্লক কোডটা যদি আমরা এখানে দেখি, ব্লক কোডটা দিতে হয় ব্লক কোড ট্যাগের মধ্যে। এই যে ব্লক কোড, এই ট্যাগের মধ্যে দিতে হয়। আমি এই উদ্ধৃতিটা এই যে এ পর্যন্ত একটা উদ্ধৃতির মধ্যে রাখতে চাই, এটাকে কেটে এখানে দিয়ে দিই। এর ভিতরে যদি দেই এই যে ব্লক কোড ওপেনিং, ব্লক কোড ক্লোজিং ট্যাগ, আর এর মাঝখানে টেক লোন দেয়ার ওন হ্যান্ডস অ্যান্ড ডিসকার্ড দ্য টেন্ডেন্সি টু অ্যাসাল্ট ড্রাইভার্স। তো এটাকে যদি আমি করি, দেখেন টোটাল পোর্শনটাকে সে এই যে দেখেন আলাদা করে ফেলছে। এখানে কোটেশন আকারে থাকে না প্যারাগ্রাফের মাঝখানে, আমরা ছোটোবেলায় এই যখন রচনা টচনা লিখতাম বা এসে লিখতাম ইংলিশে, তখন কিছু জি স্যার। উদ্ধৃতি দিতাম বা কোটেশন দিতাম। এটা হচ্ছে আপনার ব্লক কোড ট্যাগ বা কোটেশন বা উদ্ধৃতি প্রকাশের একটা ট্যাগ। এটাকে আমরা দিই কি দিয়ে, ব্লক কোড দিয়ে। ব্লক কোড দিয়ে। কথা বুঝতে পারছেন কি না? জি স্যার। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আপনার লাইনের মধ্যে ব্রেক দেওয়ার জন্য বা একটা লাইন থেকে আরেকটা লাইনে যাওয়ার জন্য আমার এই যে দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন, আমি যদি এটাকে ছোট করি, লাইনটা বিশাল বড় হয়ে গেছে, তাই না? এই যে দেখেন বিআরটিএ পর্যন্ত, এটা বিশাল বড় একটা লাইন। তা আমি চাচ্ছি যে আমার এই যে এই পর্যন্ত থাকবে একটা লাইনে, আর দ্য ভার্চুয়াল ইভেন্ট এরপর থেকে থাকবে পরের লাইনে। তো আমার এখানে এটা করার জন্য কি করতে হবে, HTML একটা ট্যাগ আছে বিআর ট্যাগ, মানে এটাকে বলা হয় ব্রেক ট্যাগ। কেমন বিআর ট্যাগের মাধ্যমে। ও আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যেই ট্যাগের কোনো আপনার ক্লোজিং ট্যাগ নাই বা এলিমেন্ট নাই, তাদেরকে বলা হয় এমটি এলিমেন্ট। কথা বুঝতে পারছেন কিনা? যেমন ধরেন এই যে এই কোড, আপনার কোটেশন ট্যাগ যেটা আমি দিলাম, কিউ এর ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, মাঝখানে কন্টেন্ট আছে। H1 এর ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট আছে। এই ট্যাগের আপনার অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, কন্টেন্ট আছে। কিন্তু আমি যদি ব্রেক ট্যাগ দিতে চাই, যেমন ধরেন ব্রেক, এই যে এই পর্যন্ত আপনার এই কোটেশন পর্যন্ত থাকবে এই প্রথম লাইনে, পরের লাইনটার নিচে চলে যাবে এই বিআর ট্যাগ। এটার কিন্তু ওপেনিং আছে, কোনো ক্লোজিং নাই, বা এটার ভিতরে কোনো কন্টেন্ট নাই, এটাকে বলা হয় এমটি এলিমেন্ট। কথা বুঝতে পারছেন কিনা? যে জি সকল স্যার। ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না, বা এর মধ্যে কোনো কন্টেন্ট থাকে না, তাদেরকে বলা হয় এমটি এলিমেন্ট। ক্লিয়ার? আমি যদি এটাকে ব্রাউজারে রান করাই, দেখবেন এই কোটেশন পর্যন্ত আমার প্রথম লাইনে আছে। এই যে দেখেন কোটেশন পর্যন্ত প্রথম লাইনে আছে, এরপর থেকে নিচের লাইনে চলে গেছে। ক্লিয়ার ব্যাপারটা বিআর ট্যাগের? জি স্যার। ওকে। আরও কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার HTML এর অনেক ট্যাগ আছে, হিউজ ট্যাগ। আমি যদি এখানে আরেকটা প্যারাগ্রাফ নিই, এটা তো অনেকগুলো ট্যাগ দেখাইলাম, আমি অন্য আরেকটা প্যারাগ্রাফ নিই, ওখানে আমি কিছু ট্যাগ দেখাবো। আচ্ছা উইকিপিডিয়াতে যাই, আপনার আমি কানাডা সম্বন্ধে কিছু জানতে চাই। হিউজ ইনফরমেশন তো আমি এখান থেকে পাবো কানাডার, তাই না? এটাকে আমি প্যারাগ্রাফের মধ্যে রাখবো এই ইনফরমেশনগুলোকে। আচ্ছা এটুকু আমি কপি করে নিলাম এখানে। এই প্যারাগ্রাফের মধ্যে এটাকে রাখলাম। হিউজ একটা বড় একটা প্যারাগ্রাফ, কেমন? এখানে যে বিভিন্ন বিষয়গুলো আছে এটাকে আমি দেখাবো এর মধ্যে। এটাকে যদি আমি রান করাই ব্রাউজারে, দেখেন মানে বিশাল একটা ব্লক আকারে দেখাচ্ছে প্যারাগ্রাফটা, কেমন? এখানে আবার কি এলটা কি আমার এখানে প্রবলেম? আচ্ছা এক্সকিউজ মি। এখন বি ট্যাগ দিয়ে সাধারণত আমরা কি করি, আপনার
টেক্সটকে বোল্ড করি, টেক্সটকে বোল্ড করার জন্য আমরা কি করি, বি ট্যাগ ইউজ করি। তো এখানে কিছু টেক্সট আমি বোল্ড করব, এটার জন্য আমি বি ট্যাগটা নিলাম, বি। ধরেন আপনার এই যে নর্থ আমেরিকা পর্যন্ত আমি এটাকে বোল্ড করে দেব। এই যে কানাডা ইজ দ্য কান্ট্রি ইন দ্য নর্দার্ন পার্ট অফ নর্থ আমেরিকা, উত্তর আমেরিকার উত্তর পার্টের একটা অংশ। এই দেখেন, কানাডা ইজ এ কান্ট্রি ইন দ্য নর্দার্ন পার্ট অফ নর্থ আমেরিকা, এই লেখাটুকু কিন্তু আপনার বোল্ড হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? এই লেখাটুকু কি জি স্যার। বোল্ড হয়ে গেছে কিন্তু। তারপর এই হচ্ছে আপনার বি ট্যাগের কাজ। আরেকটা ট্যাগ আছে আপনার স্ট্রং ট্যাগ, একটা লেখাকে আপনি হাইলাইটস করে দেখানোর জন্য, এটাও বোল্ড বি ট্যাগের মতোই, বোল্ড ট্যাগের মতোই লেখাকে বড় করে দেখায়। কেমন? যেমন ধরেন আপনি এখানে ইজ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট বাইন্যাশনাল ল্যান্ড বর্ডার, কোত্থেকে শুরু করব? আচ্ছা, এখান থেকে শুরু করি। এই যে স্ট্রং ট্যাগ, এটাও দেখবেন যে লেখাকে হাইলাইটস করানোর জন্য যদিও আমরা ইউজ করি, কিন্তু এটা বোল্ড ট্যাগের মতোই, মানে বি ট্যাগের মতোই সেম কাজ করবে। তো এটার আউটপুট সেম একই রকম দেখা যায়, কিন্তু আমরা মূলত লেখাটাকে হাইলাইটস করার জন্য দিই এটা। এই যে কানাডাস ক্যাপিটাল ইজ অটার অ্যান্ড ইজ দেয়ার লার্জেস্ট মেট্রোপলিটন এরিয়াস আর টরেন্টো। বুঝতে পারছেন কিনা? এই যে আমরা লেখাটাকে বোল্ড করে দেখাইছি, কিন্তু দেখেন দুইটারই আউটপুট কিন্তু একই রকম। এটা হচ্ছে গিয়ে বোল্ড ট্যাগ, এটা হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ দিয়ে আপনার টেক্সটকে হাইলাইটস করে, আর বোল্ড ট্যাগ দিয়ে টেক্সটটাকে আপনার বোল্ড করে দেখায়, মোটা করে দেখায়। আউটপুট দুইটারই কাছাকাছি। ক্লিয়ার? স্যার এই দুইটা কি দুই HTML5 এ ইউজ করা হয় নাকি স্যার? একটু বড় করে দেখাইতে চাই, তাহলে আপনার এই যে বিআইজি বিগ, এই ট্যাগের মাঝখানে যেগুলো থাকবে সেই লেখাগুলো বড় করে দেখানো যাবে। কেমন? এটুকু আমি দিলাম। এই যে দেখেন, এইটুক লেখা কিন্তু অন্যান্য লেখার চাইতে একটু বড় হয়ে গেছে। কেমন? আচ্ছা যাই হোক, আমি এইভাবে না, কিন্তু স্যার এটা বোল্ড না। না না এটা বোল্ড না, এটা হচ্ছে বিগ। টেক্সটকে হ্যাঁ মানে অন্যান্য টেক্সটের টেক্সটটাকে চাইতে একটু বড় করে হয়ে গেল। দেখার জন্য। হ্যাঁ, জি স্যার, আমি একটু থ্যাংক ইউ। সিকোয়েন্স অনুযায়ী এটাকে নিয়ে আসি। আপনার যেমন বাকিগুলোকে আমি ইয়ে করে দিই, জিনিসটাকে আরো সহজ করার জন্য আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করতে হয় আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট আর হচ্ছে ব্যাকস্ল্যাশ, এই তিনটা বাটন একসাথে চাপলে ব্লক কমেন্ট হয় এখানে HTML এ। কথা বুঝতে পারছেন কিনা? আমি এটাকে পুরোটাকে ব্লক কমেন্ট করে দিলাম। এরপর অন্যান্য যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। দেখেন, তারপর আছে স্মল ট্যাগ। কেমন? আমি প্রত্যেকটা ট্যাগই একটা হেডলাইনের ভিতরে নিই। স্যার ব্লক কমেন্টের ব্যাপারটা বুঝিনি, যদি আরেকবার বলতেন। ধরেন আপনার, আমার এখন আর এই কোডগুলোকে এক্সিকিউট করার দরকার নাই, কিন্তু পরবর্তী সময় আমার দরকার হইতে পারে। কেমন? এই জন্য আমি কি জি করলাম, এই কোডগুলোকে আমি এখন কমেন্ট করে যদি রাখি, তাহলে আমার যখন এই কোডটা কম্পাইল হবে বা রান করবে, তখন আমার এই যে এই কমেন্টের জায়গাটুকু এখান থেকে 13 নাম্বার লাইন থেকে আপনার 22 নাম্বার লাইন পর্যন্ত এই ব্লকটাকে সে কি করবে না, কম্পাইল করবে না, রানও করাবে না। সে এটাকে এক্সিকিউট করানোর কোনো প্রয়োজনই মনে করবে না, কারণ এটা কমেন্ট আকারে আছে। পরবর্তী সময়ে যখন আমার দরকার হবে তখন আমি এটাকে কমেন্টটাকে উঠাই দেব। তো আমরা অনেক সময় আপনার লাইন ওয়াইজ কমেন্ট করি, তারপর হচ্ছে কি আপনার ব্লক ওয়াইজ কমেন্ট করি। আমরা একটা সিঙ্গেল লাইনকেও কমেন্ট করে দিতে পারি, আবার টোটাল বিশাল একটা ব্লককেও আমরা কমেন্ট করে দিতে পারি। যেমন এখানে বিশাল একটা ব্লক ছিল একটা প্যারাগ্রাফের, সেই টোটাল ব্লকটাকেই আমি কমেন্ট করে দিছি। কথা বুঝতে পারছেন কিনা? আর কমেন্টটা আমরা করতে পারি এখান থেকে, এই যে দেখেন একটু খেয়াল করে, ধরেন আমি এইটুক সিলেক্ট করে নিলাম, এটুকু আমি কমেন্ট করে দিব।
কম্পাইল করব না। এই জন্য কী করতে হয়, এখানে টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আর হচ্ছে ব্যাকস্ল্যাশ, এই তিনটা বাটন একসাথে চাপলে আপনার ব্লক কমেন্ট হয়ে যাবে। এভাবে যদি কারো পিসিতে করা না যায় তাহলে সিলেক্ট করে আপনারা যাবেন এখানে, সরি, এই যে এডিটে যাবেন, এডিটে গিয়ে দেখবেন এই যে কমেন্ট লেখা আছে, এখানে টগল কমেন্ট আছে, আবার এখানে আরেকটা অপশন আছে টগল ব্লক কমেন্ট। টগল কমেন্ট হচ্ছে কি এক লাইনের কমেন্ট, আর ব্লক কমেন্ট হচ্ছে টোটাল একটা ব্লককে কমেন্ট করে দেওয়ার জন্য। তা আমি টগল ব্লক কমেন্ট দিলাম, আমার পুরোটা ব্লকই কমেন্ট হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এই একটা বুঝছি ওয়ে স্যার। আছে, আরেকটা ওয়ে তো আমি আপনাদের দেখাইলাম, আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার টোটাল ব্লকটাকে সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ চাপবেন, ব্লক হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? স্যার ওকে, এটাও কিন্তু আপনাদের একটা পার্ট, এটা আমি হয়তোবা অনেক পরে আসতাম, আজকে দেখাই দিলাম আর কি। যাক, পুরো ব্লকটাকে আমি আনকমেন্ট করে দিই, আনকমেন্ট করলাম। এখন এর মধ্যে আরও কিছু দেখাবো, ধরেন এটাকে দেখালাম বিগ, এরপরে এইটুককে আমি স্মল দেখাবো, এই যে এইটুক, এই ব্লকের ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমি স্মল দেখাবো। স্মল ট্যাগের মধ্যে স্মল ট্যাগ, এর মধ্যে আমি এটাকে দিয়ে দিই। আমি যদি এখানে ওপেন ইন ব্রাউজার দিলাম, দেখেন অন্যান্য লেখার চাইতে, আমি কি ওটাকে সেভ করিনি? হ্যাঁ সেভ করছি, এই যে দেখেন, হয়তো বা অনেকের চোখে পড়বে না, এই জন্য আমি এটাকে ইয়ে করে দিচ্ছি। অন্যান্য যে লেখা আছে, এই যে দেখেন এই লেখার যে ফন্টটা আছে, এই যে উপরের এই লেখার যে ফন্টটা আছে, এটার পাশে যে একটা লেখা আছে সেটার যে ফন্ট, এই টেক্সটের ফন্ট, এই টেক্সটের ফন্ট, মাঝখানে যে টেক্সটটুকু আছে এটার চাইতে কিন্তু মাঝখানে টেক্সটটুকু অনেক ছোট, অনেকটাই ছোট। ধরতে পারতেছেন আপনারা খালি চোখে? জি দেখেন স্যার। আগে পরের চাইতে মাঝখানেরটা কি ধরতে পারতেছি। ছোট। এটা হচ্ছে আপনার জি। স্মল ট্যাগের কাজ। স্মল ট্যাগ দিয়ে আপনারা স্মল ট্যাগ। মাঝখানে একটা ব্লক থেকে একটা টেক্সটকে আপনারা ছোট করে দিতে পারেন। তারপর হচ্ছে বিগ ট্যাগ দিয়ে আপনারা এই যেভাবে বড় করে দিতে পারেন। বি ট্যাগ বা বোল্ড ট্যাগ দিয়ে আপনারা এটাকে বোল্ড আকারে দিতে পারেন। হাইলাইটস ট্যাগ দিয়ে মানে হচ্ছে গিয়ে আপনার স্ট্রং ট্যাগ যেটাকে বলা হয়, আপনার লেখাটাকে হাইলাইটস করে দিতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? জি অনেকগুলো স্যার। ট্যাগ আমরা আজকে আপনাদের দেখাইলাম। এই ট্যাগগুলো নিয়ে আপনারা কাজ করেন, আরও আমাদের ক্লাস বাকি আছে সামনে, আরও অনেক কিছু শেখার আছে আমাদের। প্রতিদিন একটু বেশি বেশি পরিশ্রম করতে হবে এখন থেকে সবার। স্যার শেষের ট্যাগটা ছিল স্মল ট্যাগ স্যার। স্মল বিগ ট্যাগ। ওকে, স্মল ট্যাগ আর ফার্স্টে করেছেন স্যার, তারপরে লাস্টে স্মল ট্যাগ। আচ্ছা, এখন দেখেন আপনার HTML এ আরেকটা ট্যাগ হচ্ছে আপনার ইটালিক একটা ট্যাগ আছে, মানে আই ট্যাগ, যেটাকে আমরা বলি ইটালিক ট্যাগ। আই ট্যাগ দিলে আপনার লেখাটা সাধারণত ইটালিক ফন্ট তো চিনেন আপনারা, মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করেন একটু বাঁকা হয়ে যায় ডান দিকে, এই হচ্ছে আই ট্যাগ। এই আই ট্যাগের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার ইটালিক ট্যাগ। যেমন আমি বোল্ডটাকেই ইটালিক ট্যাগের ভিতরে দিছি, একে তো বোল্ড হবে প্লাস হচ্ছে ইটালিক হবে। দেখেন একটু খেয়াল জি করে, স্যার, একটু বাঁকা হয়ে যাবে। এই যে প্রথমটা একে তো বোল্ড হয়েছে প্লাস হচ্ছে আপনার ইটালিক একটু বাঁকা হয়ে গেছে, এই হচ্ছে আই ট্যাগের কাজ। টেক্সটকে ইটালিক করার জন্য আর কি আই ট্যাগ কাজ করে। আরও কিছু ট্যাগ আছে, দেখি আমার লিস্টে যাই, ফরম্যাটিংয়ে, তারপর হচ্ছে আপনার এমফাসাইজ ট্যাগ আছে। দেখেন টেক্সটকে এমফাসাইজ করার জন্য আমি এখান থেকে একটাকে নিই, ইটালিক ট্যাগের মতোই কাজ করে এটা। EM এটাকে কেটে আমি এই পর্যন্ত দিয়ে দিই। এমফাসাইজ ট্যাগ, ওপেন ইন ব্রাউজার, দেখেন এই যে
এইটুকু প্রায় আউটপুটটা ইটালিকের মতোই একটু বাঁকা করে দিছে আর কি লেখাটাকে। এইটুকু দেখেন, এই যে মার্ক করাটুকু হচ্ছে আপনার এমফাসাইজ ট্যাগের ভিতরে আছে। এই তো গেল, মোটামুটি অনেকগুলোই করা হয়েছে। এখন দেখেন আমরা যারা আপনার অনেকে আমাদের মধ্যে আছি বাচ্চা পড়াই, তাই না? 9-10 ইন্টারমিডিয়েটের বাচ্চাদের জি পড়াই, স্যার। ম্যাথ পড়াই, ফিজিক্স পড়াই, কেমিস্ট্রি পড়াই। তো জি স্যার। জি, পড়াইতে গেলে আমরা কিন্তু ওখানে নোটপ্যাডের মধ্যে অনেক কিছু লিখি, খাতায় লিখি না বাচ্চাদের। আপনার কেমিস্ট্রির অনেক আপনার সিম্বল আছে, এগুলো লিখে দিই। আপনার যেমন হচ্ছে গিয়ে পানির সংকেত লিখি। H2O, যেমন তারপর হচ্ছে আপনার অ্যামোনিয়া লিখি, NH3। এখানে দেখেন আমি NH3 ঠিকই লিখছি। H2O এর মধ্যে 2টা একটু H এর নিচের দিকে থাকে, NH3 এর মধ্যে H এর নিচের দিকে আপনার 3টা থাকবে। তারপরে আমি যদি আপনার কার্বন ডাই অক্সাইড লিখি, ওটা একটু নিচের দিকে থাকবে, কিন্তু এখানে কোনোটাই নিচের দিকে থাকতেছে না, আমি লিখতে পারতেছি না আর কি। তারপর অনেক সময় দেখা গেছে আমরা যদি ম্যাথমেটিক্সের কোনো ইকুয়েশন লিখতে যাই, তখন আমরা লিখি আপনার x³ প্লাস বাই প্লাস বি হোল প্রায় স্কয়ার। x², তারপর হচ্ছে প্লাস 5x প্লাস 20 ইকুয়াল টু 0, এই টাইপের ইকুয়েশন আমরা লিখি। এখন দেখেন আমি লিখেছি, এখানে লিখছি x³ দেখা যাচ্ছে x3, এখানে লিখছি 3x², দেখা যাচ্ছে 3x2, তারপরে আমি লিখছি এখানে 5x প্লাস 20। আমার ম্যাথের ফরম্যাটটাও এখানে ঠিক নাই, আমি লিখতে পারতেছি না। তারপর হচ্ছে কি আপনার কেমিস্ট্রির যে সিম্বলের যে ফরম্যাটগুলো থাকা দরকার সেগুলো থাকতেছে না। এখন আমাদের HTML এর দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে গিয়ে আপনার সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে গিয়ে আপনার কোনো একটা সংকেতের বা কোনো একটা সিম্বলের পাশের কোনো একটা লেটার বা কোনো একটা ইয়েকে যদি আপনি নিচের দিকে নিতে চান, যেমন এখানে টুটাকে নিচের দিকে নেওয়ার জন্য আমার এখানে সাবস্ক্রিপ্টের মধ্যে টুটাকে দিতে হবে। এক্সকিউজ মি। তারপর আপনার এই যে এখানে x³ x এর উপরে পাওয়ার হিসাবে দিতে গেলে 3টাকে আমাকে সুপারস্ক্রিপ্টের মধ্যে দিতে হবে। দেখেন আমি এটাকে এভাবে যদি লিখি, সিম্পল বাকিগুলোকে আমি কমেন্ট করে দিই, বহু লিখে ফেলছি। ব্লক কমেন্ট করে দিলাম, এখানে এগুলো আমি লিখতেছি, একটু খেয়াল করেন। ধরেন আমার H1 এর মধ্যে দিলাম আমি এটাকে, ওকে। এখন আমি ইকুয়েশনটা পরে লিখতেছি, এটাকে আমি এভাবে রেখে দিই। এখানে যে সিম্বলগুলো লিখছি, এই সিম্বলগুলোকে আমার এক্সাক্ট ফরম্যাটে নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, SUB, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এক্সকিউজ মি, এখানে কমা পড়ে গেছে। এই সাবস্ক্রিপ্টের মধ্যে আমি লিখব টুটাকে, কেমন? এই দেখেন সাবস্ক্রিপ্ট হয়ে গেছে আমার। এটাকে যদি আমি রান করি, দেখেন আমাকে শুধু H2O পানির সংকেতটাই ঠিকঠাক দেখাবে, বাকি অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডকে ঠিকঠাক করে দেখাবে না। দেখেন এই যে H2Oটাকে আমাকে খুব সুন্দর করে দেখাইছে যে ফরম্যাট আছে, Hটাকে ঠিকঠাক রাখছে, ওটাকে একটু নিচে নামাই দিছে, টুটাকে নিচে নামাই দিছে, ওটাকে এটার প্যারালালি রাখছে। কিন্তু অ্যামোনিয়াটা কিন্তু এভাবে হয়নি, কার্বন ডাই অক্সাইডটা এভাবে হয়নি। এভাবে করার জন্য আমার কি করতে হবে, আপনার আমি এখানে SUB সাব, এই সাবস্ক্রিপ্টের ভিতরে আমি 3কে দিয়ে দিব, 3 CMS, এটার মতোই এটাকে করব SUB, এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের মধ্যে 2কে দিয়ে দিব। এখন আমি যদি এটাকে রান করাই, আবার দেখবেন
আমার এই 2কে আমি সাবস্ক্রিপ্টের মধ্যে দিছি, 3কে সাবস্ক্রিপ্টের মধ্যে দিছি, এই 2কে দিছি। এই প্রত্যেকটা সাবস্ক্রিপ্টের এই ডিজিটগুলো নিচে নেমে যাবে। আমি যদি এটাকেও ব্রাউজারে রান করে দেখাই, দেখেন এ হচ্ছে হাইড্রোজেন H2O মানে হচ্ছে পানির সংকেত, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড। আমরা যদি ধরেন মিথেনের সংকেত দিতে চাই, যে এখানে আরেকটা দিব হচ্ছে মিথেনের সংকেত। মিথেনের সংকেত কি যেন CH4 যদি আমি দেই, SUB আর ভিতরে দিয়ে দিলাম আমি 4। এটা হচ্ছে আপনার প্রাকৃতিক গ্যাস যে মিথেনের সংকেত। দেখেন খুব সুন্দর মিথেনের সংকেতটাও চলে আসছে। তো অনেক সময় আমরা এডুকেশনাল সাইডের কাজও তো করি না? আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা করব, এডুকেশনাল সাইডের কোনো কাজ আসতে পারে না আমার এখানে? আসলে তো আমার জি করতে স্যার। হবে, আসতে পারে। এই কাজগুলো করে দিতে হবে। তখন আমি যদি কোডে এখানে লিখে দিলাম খুব সুন্দর করে, কিন্তু আমার মেইন ফরম্যাটে এখানে ওয়েব ব্রাউজারে এটা শো করতেছে না, তখন তো ক্লায়েন্ট আমাকে বলবে, আরে ভাই আপনাকে আমি বললাম H2O লিখতে, আপনি লিখছেন H2O এইভাবে, এটা কি পানির সংকেত হয় নাকি? এটা কি অ্যামোনিয়ার সংকেত হয়? এটা কি কার্বন ডাই অক্সাইডের সংকেত হয়? এজন্য আমরা কি করি, সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্টগুলো লিখি। এখন দেখেন ম্যাথের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু আমার ঠিকঠাক আমি যেভাবে প্রদর্শন করতে চাচ্ছি সেভাবে আসতেছে না। আমি এটাকে সেম ওটার মতোই করে নিই, H1 ট্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে। দেখেন এই 3টাকে চেঞ্জ করতে হবে, দিতে হবে কি SUP সুপারস্ক্রিপ্টের ভিতরে আমি 3 দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে 2টাকেও দিতে হবে কি সুপারস্ক্রিপ্টের মধ্যে, সুপারস্ক্রিপ্ট এর মধ্যে 2, বাকিটা ঠিক আছে, এভাবেই থাক। এটাকে যদি আমি রান করাই, তাহলে দেখবেন যে এই সুপারস্ক্রিপ্টের 3 এক্সের উপরে চলে যাবে পাওয়ার হিসেবে, আর এই সুপারস্ক্রিপ্টের 2 এক্সের উপরে চলে যাবে পাওয়ার হিসেবে। আমি যদি ইকুয়েশনটা দেখি, দেখেন x³ প্লাস থ্রাইজ x স্কোয়ার প্লাস 5x প্লাস 20, এখানে আবার স্পেস পড়লো কেন? কথা বুঝতে পারছেন কিনা? এই যে আমার ইকুয়েশনটা হয়ে গেল। তাহলে বোঝা গেল সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এগুলোর কাজগুলো বুঝতে পারছেন সবাই? জি স্যার। এই যে টেবিল ট্যাগ, ওপেনিং ক্লোজিং, টেবিলের ভিতরে আপনার একটু থিওরিটা আগে বুঝে নেন। ধরেন এই হচ্ছে আমার একটা টেবিল, এই টেবিলের যে উপরের যে রোটা আছে, টেবিলের মধ্যে টোটাল কয়টা রো আছে? আপনার 1টা 2টা 3টা 4টা রো আছে, কেমন? 4টা রো এর মধ্যে সবার উপরে যে রোটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার টেবিলের হেডলাইন বহন করতেছে, কেমন? হেডিং। হেডিং, হ্যাঁ, টেবিলের হেডলাইন। আর এই রোগুলোর মধ্যে আপনার টেবিলের ডাটাগুলো আছে, একটু খেয়াল করেন সবাই। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 3টা রো এর মধ্যে সব টেবিলের ডাটাগুলো আছে। আমরা একটা টেবিলকে ডিফাইন করব হচ্ছে গিয়ে আপনার রো দিয়ে, তারপর হচ্ছে গিয়ে রো এর ভিতরে আমরা যতগুলো কলাম রাখতে চাই ততগুলো আপনার টেবিল হেড অথবা ওই টেবিল হেডের এগেনস্টে ডাটাগুলো দিব। এই প্রথম রোটাই হচ্ছে আপনার টেবিল হেড, এটাকে লিখতে হবে একটা রো এর ভিতরে, TR মানে হচ্ছে টেবিল রো, আর টেবিল হেডটাকে লিখবো আমি TH দিয়ে। যেমন ধরেন আপনার প্রথম, আমি হচ্ছে টোটাল 4টা রো, আমি রোটাকে লিখবো TR দিয়ে। আমি 4টা রো আমি একসাথে দিয়ে দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা। প্রথম রোটাকে আমি এক্সপ্যান্ড করি, এখানে হচ্ছে গিয়ে আপনার টোটাল কয়টা কলাম আছে প্রথম রো এর মধ্যে? প্রত্যেকটা রো এর মধ্যেই সেম কলাম আছে, 1টা 2টা 3টা 4টা কলাম আছে, সিরিয়াল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস। এই 4টা কলাম আমি নিব, কলামগুলোকে প্রথম যেগুলো আছে এই কলামগুলো সব টেবিলের হেডলাইন, কেমন? TH, হেডলাইনকে সবসময় TH দিয়ে নিতে হয়, TH ট্যাগের মধ্যে। 4টা কলাম তো 4টা, প্রথম কলামে আমি দিলাম হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার, দ্বিতীয় কলামে আছে হচ্ছে আপনার নেম,
তৃতীয় কলামে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আচ্ছা এত বড় দেওয়ার দরকার নাই, আরইজি নাম্বার। ফোর্থ কলামে আমি দিয়ে দিলাম অ্যাড্রেস। কেমন? তাহলে দেখেন এটাকে যদি আমি রান করাই, শুধুমাত্র আপনার 4টা কলাম আসবে, আর কিছু আসবে না। বাকিগুলোকে আমি একটু কমেন্ট করে দিই। সেভ করিনি। দেখেন এই যে সিরিয়াল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, এটা আসলে কেমন জানি আসতেছে, বোঝা যাচ্ছে না। এই জন্য আমি কি করি, টেবিলের এই প্রত্যেকটা রো কলামকে আলাদা করার জন্য আমি এইটার ভিতরে, টেবিলের ভিতরে আমি একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার দিলাম 1 পিক্সেল। এটা যদিও সিএসএস দিলাম, এটা আমি আপনাদের পরে দেখাবো। শুধুমাত্র টেবিলটাকে আলাদা করে ডাটাগুলো আইডেন্টিফাই করার জন্য এটা দিয়ে দিচ্ছি আর কি। দেখেন আলাদা আলাদা কলামটা আলাদা আলাদা বর্ডারের মধ্যে চলে আসছে, সিরিয়াল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস। এখন আমি 4টা কলাম এখানে দিছি না, প্রত্যেকটা হচ্ছে হেডলাইন, টেবিলের হেডলাইন হিসাবে আসছে। বাকি যে রোগুলো আছে, এই দ্বিতীয় রো, সেকেন্ড রো এর মধ্যে আমি দিব হচ্ছে কি আপনার টিডি, মানে হচ্ছে টেবিলের ডাটাগুলো। কয়টা ডাটা দিব? প্রত্যেকটা হেডের এগেনস্টে একটা করে ডাটা দিব। যেমন টিএইচ, এটার এগেনস্টে এই ডাটা দিব। তারপর হচ্ছে কি আপনার নাম, এটার এগেনস্টে আরেকটা ডাটা দিব। রেজিস্ট্রেশন নাম্বারের এগেনস্টে আরেকটা দিব। অ্যাড্রেসের এগেনস্টে আরেকটা দিব। সিরিয়াল নাম্বার 101, নেম দিয়ে দিলাম, এক্সকিউজ মি, সরি সিরিয়াল নাম্বার 01 দিই, 101 না, 01। নেম দিলাম হচ্ছে আপনার সাদিয়া মৌ। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে কি আপনার 378920। আর অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা। কেমন? এটাকে যদি আমি রান করাই, এক্সকিউজ মি, আমি বললাম যে ভাই মিউট করে নেন, আপনারা আসলে দেখেন এখানে হচ্ছে প্রথম ডাটাটা চলে আসছে, কিন্তু আমার প্রথম টেবিলের একেবারে ফার্স্ট রো এর যে ডাটাটা আছে সেটা চলে আসছে, এই যে ফার্স্ট রো। তারপর হচ্ছে সেকেন্ড রো, থার্ড রো। এই রোগুলোকে আমি কি করব, এই যে প্রত্যেকটা রো, 4টা রো কিন্তু আমি আগে নিয়ে নিছি, এক্সকিউজ মি। এখন আমি এগুলোকে কপি করে নিয়ে শুধুমাত্র ডাটাগুলো চেঞ্জ করে দিব। টেবিলের ডাটা কোথায় লিখতে হয়? টিডির মধ্যে লিখতে হয়। কেমন? এখানে যদি 02 দেই, এখানে দিলাম হচ্ছে আপনার মেহেদি হাসান। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা চেঞ্জ করে দিই এখান থেকে। মানে টেবিলের ডাটা ট্যাগ গুলো মানে ভুল আছে, এখানে টিএইচ দেওয়া হয়েছে। ও সরি 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 সরি, হ্যাঁ টিডি। আমি তো খেয়াল করিনি রে ভাই। এক্সকিউজ মি, দেখেন এই যে এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। টিডি কেমন?
এখন আমার এখানে শুধু বাকি ইয়েগুলো চেঞ্জ করে দিলে হবে। এটা দিলাম হচ্ছে আপনার রংপুর। এই ডাটাগুলোকে আমি এটার মধ্যে কপি করে দিচ্ছি, পরে ভিতরের ইয়ে ভ্যালুগুলো চেঞ্জ করে দেব। 03 কুড়িগ্রাম। দেখেন আমি যদি এটাকে এখন ব্রাউজারে রান করাই, তাহলে আমার সুন্দর টেবিলটা চলে আসছে। কেমন? এই সিরিয়াল নাম্বারের এগেনস্টে আপনার সবগুলো সিরিয়াল নাম্বার আসছে, নেমের জায়গায় নেম। এটা আচ্ছা, এখানে একটা বেশি আসছে, সাদিয়া। একটু বুঝার চেষ্টা করেন। দেখেন প্রথম হচ্ছে কি আপনার এই যে প্রথম টিএইচ এর এগেনস্টে আমি এখানে যেহেতু প্রথম টিয়ারের মধ্যে হেডলাইনগুলো দিছি সব, প্রথম টিএইচ এর এগেনস্টে এই ডাটাটা আসছে। নেমটা যে টিএইচ এর এগেনস্টে আছে সেটার এগেনস্টে আসছে এই নামটা। রেজিস্ট্রেশন নাম্বারের এগেনস্টে আসছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা। এই অ্যাড্রেসের এগেনস্টে আসছে এই অ্যাড্রেসটা। প্রত্যেকটা জায়গায় আমি এখানে একটা একটা করে, এখানে যে 4টা হেডলাইন দিছি প্রত্যেকটা রোয়ের মধ্যে আমি 4টা করে ডাটা দিছি। এই জিনিসটা কি খেয়াল করছেন আপনারা? আমি প্রত্যেকটা এই যে এই রোটার মধ্যে আমি কি করছি, প্রথম রোয়ের মধ্যে 4টা হেডলাইন দিছি, পরের প্রত্যেকটা রোয়ের মধ্যে কিন্তু আমি ওই 4টা হেডলাইনের এগেনস্টেই আমি ডাটাগুলো দিছি। প্রথম এই নাম্বারটা গেছে সিরিয়াল নাম্বারের এগেনস্টে, নামটা গেছে এই নেমের এগেনস্টে, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা এটার এগেনস্টে, অ্যাড্রেসটা গেছে এটার। প্রত্যেকটা জায়গায় এরকমই হয়েছে। বুঝতে পারছেন টেবিলের কাজটুকু? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? বুঝেন নাই এমন কেউ আছেন? আজকে নতুন প্রথম ক্লাস, নাই বুঝতে পারেন, কোনো প্রবলেম নেই, না বুঝলে জিজ্ঞেস করেন। স্যার সাদিয়া মোয়ের আগে একটা হ্যাশ বা ট্যাগ চলে আসছে, কোনটা ভাই? ওই সাদিয়া মৌ নামে। হ্যাঁ, এখানে এটা তো আমি কেটে দিলাম মনে হয় একটু আগে। ও, কেটে দিয়ে সেভ দেইনি, এখন আর থাকবে না। দেখেন এখানে নাই। ঠিক আছে, জি স্যার। এখন জি দেখেন স্যার।